সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সে শাটডাউন শেষ হয় না। কি কারণে আমি বুঝি না। একটা গোপন সভা, কোনো সরকারি ভবনে না, কোনো হোটেলের কনফারেন্স রুমেও না, কলকাতার নিউ টাউন এলাকার একটা ব্যক্তিগত বাসায়। সেখানে বসেছিল এমন কিছু মুখ যারা একসময় বাংলাদেশের সংসদে বসে দেশের আইন বানাতেন, কিন্তু আজ তারা নির্বাসিত, নিষিদ্ধ একটি দলের সাবেক সংসদ সদস্য। সংখ্যা 50 থেকে 55 জন। সময় গত 18 আগস্ট বিকেল 4টা থেকে রাত 10টা। 6 ঘন্টার এই মিটিং কি ছিল? শুধু স্মৃতিচারণ, নাকি এর পেছনে ছিল এমন কোনো পরিকল্পনা যা ডিসেম্বরের মধ্যে পুরো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। গত বছরের 5 আগস্ট বাংলাদেশের ক্ষমতার অলিন্দে তখন এক বিশাল ভূমিকম্প, একটি সরকারের পতন এবং তার পরপরই হাজার হাজার মানুষের দেশত্যাগ। তাদের মধ্যে ছিলেন মন্ত্রী, এমপি, পুলিশ অফিসার, এমনকি সেনাবাহিনীর কিছু সাবেক কর্মকর্তা। কলকাতায়, দিল্লিতে, ইউরোপে, আমেরিকায় তারা ছড়িয়ে পড়েছিলেন। কিন্তু 2 বছরের বেশি সময় কেটে যাওয়ার পরও তাদের বেশিরভাগই এখনো ভারতে, বিশেষ করে কলকাতায়। আর এখন হঠাৎ করেই তারা একত্রিত হচ্ছেন, কারণ তাদের নেত্রী শেখ হাসিনা একটি ঘোষণা দিয়েছেন। দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে গত 5 আগস্ট তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে তিনি বাংলাদেশে ফিরবেন। শুধু ফিরবেন না, ফিরবেন তার দল নিয়ে, আদালতে আত্মসমর্পণ করবেন, আইনি লড়াই করবেন। কিন্তু এই ঘোষণার পেছনে যে পরিকল্পনা, তা শুধু একটি সংবাদ সম্মেলনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি দীর্ঘমেয়াদী কৌশলের অংশ। কিন্তু আসল সত্যটা কি এখানেই শেষ? কারণ কলকাতার সেই বৈঠকে যা আলোচিত হয়েছে তা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। সেখানে সিদ্ধান্ত হয়েছে যারা শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরবেন না, তাদের দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হতে পারে। ভাবুন তো, একটা দল যে নিজেই এখন বাংলাদেশের ভেতরে নিষিদ্ধ, সেই দল তার নিজস্ব নেতাদের বিরুদ্ধে এমন কঠোর সিদ্ধান্ত নিচ্ছে। এটা কি শুধুই শৃঙ্খলার নাম, নাকি এর পেছনে লুকিয়ে আছে একটি ভয়, একটি সন্দেহ যে কেউ কেউ হয়তো পিছু হটতে পারে, হয়তো নতুন কোনো পথ খুঁজতে পারে? এই বৈঠক শুধু দলের ভেতরে সিদ্ধান্তের জন্য ছিল না। এখানে আলোচনা হয়েছে কিভাবে তারা ফিরবেন, কোন পথে, কোন কাগজপত্র নিয়ে। কারণ তাদের সবার কাছে ছিল লাল পাসপোর্ট, কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেই পাসপোর্টগুলো বাতিল করে দিয়েছে। তাহলে এখন কি হবে? কিভাবে তারা সীমান্ত পার হবে? বৈঠকে বলা হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে দলটির সভানেত্রী এই বিষয়ে জানাবেন। কিন্তু কৌশলগত কারণে তারা এখনই সবকিছু প্রকাশ করতে চান না। তবে একটি বিষয় তো স্পষ্ট, তাদের নির্দেশ দেওয়া হয়েছে ডিসেম্বরে নয়, প্রয়োজনে তারা অনেক আগেই দেশে ফেরার জন্য প্রস্তুত থাকবে। এবং এই প্রস্তুতির মধ্যে আছে একটি ভয়ঙ্কর সম্ভাবনা। বৈঠকে একটি বিষয়ে শঙ্কার কথা উঠে এসেছে, সেটি হলো শেখ হাসিনার প্রত্যর্পণের সময় সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে 24 সালের আন্দোলনের সময় থানা ও কারাগার থেকে লুট হওয়া অস্ত্রগুলো এই সময় ব্যবহৃত হতে পারে। এই আশঙ্কা শুধু একটা ধারণা না, এটা একটা বাস্তব ভয়। এবং এই ভয় ঠকাতে তারা 6 সপ্তাহের মধ্যে তৃণমূলের ঐক্য নিশ্চিত করতে চায়। তারা চায় প্রত্যর্পণের দিন বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন থেকে 10,000 লোকের সমাগম, ঢাকার 4টি প্রবেশপথে বড় ধরনের শোডাউন। ভাবছেন তো, এটা কি শুধু একটা রাজনৈতিক প্রত্যাবর্তন, নাকি এটা একটি শক্তির প্রদর্শন, একটি চ্যালেঞ্জ? এখানেই শেষ না। শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের ঘোষণা এখন শুধু একটি দলীয় বিষয় না, এটি এখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের একটা বড় অনুঘটক। কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফর নিয়ে আলোচনা চলছে। সেই সফর ঝুলে আছে কেন? কারণ ভারত জানে শেখ হাসিনা যদি ডিসেম্বরের মধ্যে ফিরে আসে, তাহলে বাংলাদেশে কি ঘটবে। এবং বাংলাদেশ সরকারও জানে এই প্রত্যাবর্তন তাদের জন্য কি ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে। তাই তারা কূটনৈতিক এবং রাজনৈতিকভাবে অনেক চেষ্টা করেছে যাতে শেখ হাসিনার 5 আগস্টের সেই সংবাদ সম্মেলনই না হয়। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা অনড় ছিলেন এবং তিনি বিশ্ব মিডিয়ার মাধ্যমে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনেও তুলে ধরেছেন। এবং এখন আওয়ামী লীগের নেতারা দাবি করছেন ভারত ও বাংলাদেশের বর্তমান সরকারের কূটনৈতিক সম্পর্ক যেদিকেই গড়াক না কেন, শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ফিরছেন, এই নিশ্চয়তা তারা পেয়েছেন। কিন্তু এই দাবির পেছনে যুক্তি কি? তারা বলছেন 5 আগস্টের পর শেখ হাসিনা তার দলীয় নেতাদের এমন কিছু নির্দেশনা দিয়েছেন যা তিনি আগে কখনো বলেননি, এবং সেই নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্যই এই কলকাতার বৈঠক। সেখানে শেখ সেলিমের সভাপতিত্বে 50 থেকে 55 জন সাবেক এমপিও বসেছিলেন। সেখানে আলোচনা হয়েছে কিভাবে দেশ ফিরবেন, কিভাবে আইনি লড়াই করবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে আন্তর্জাতিকভাবে আইনি সহায়তা পাবেন। এই আইনি সহায়তার জন্য তারা ইউরোপের 2টো দেশের সঙ্গে আলোচনা করেছেন এবং তারা ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন IPU এর কাছে আবেদন করেছেন। অভিযোগ, তাদের উপর নির্যাতন করা হয়েছে। অক্টোবরের IPU সভায় এই বিষয়টি আলোচনা হবে এবং সেখানেও দেশে ফেরার পর তাদের আইনি সহায়তার বিষয়টি উঠে আসবে। কিন্তু প্রশ্ন হলো, এই আইনি প্রস্তুতি কি সত্যি ন্যায় বিচারের জন্য, নাকি এটি একটি রাজনৈতিক অস্ত্র, একটি ঢাল যা তাদের প্রত্যাবর্তনের পথ মসৃণ করবে?
আরেকটা বিষয় যা এই গল্পকে আরো জটিল করেছে সেটি হলো রিফাইন্ড আওয়ামী লীগ বা পরিশুদ্ধ আওয়ামী লীগের ধারণা। গত 2 বছরে বেশ কয়েকবার চেষ্টা হয়েছিল দলের নেতৃত্ব পরিবর্তন করা, অপেক্ষাকৃত কম বিতর্কিতদের সামনে আনা, কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কেন? কারণ যেসব নেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তারা 1/11-এর পরের ইতিহাস মনে করিয়ে দিয়েছিলেন। তারা বলেছিলেন রিফাইন্ড আওয়ামী লীগ সম্ভব না, এবং এখন যখন শেখ হাসিনা বলছেন তিনি নিজের দল নিয়ে ফিরবেন, তখন সেই পুরনো গার্ডরা তার পাশে দাঁড়াতে প্রস্তুত। কিন্তু যারা ফিরতে চান না তাদের জন্য অপেক্ষা করছে আজীবনের বহিষ্কার। এই পরিস্থিতিতে আমরা যদি একটু গভীরে তাকাই তাহলে দেখতে পাবো ঘটনাটি শুধু একটি দলের প্রত্যাবর্তনের গল্প না, এটি একটি দেশের রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গে জড়িত। কারণ যদি শেখ হাসিনা সত্যি ডিসেম্বরের মধ্যে ফিরে আসেন তাহলে বাংলাদেশে কি ঘটবে? তৃণমূলে যে ঐক্য গড়ে তোলার কথা বলা হচ্ছে সেটি কি শান্তিপূর্ণ হবে, নাকি তা নতুন করে সংঘাতের জন্ম দেবে? যদি সংঘাত হয় তাহলে সেই লুট হওয়া অস্ত্রগুলো কিভাবে ব্যবহৃত হতে পারে? প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা, কিন্তু একটা বিষয় নিশ্চিতভাবে বলতে পারি, এই কলকাতার বৈঠকটি ছিল একটি টার্নিং পয়েন্ট। আমরা যদি আরো এক ধাপ এগিয়ে যাই দেখা যাবে পুরো ঘটনাটি একটি বড় অংশের চিত্র, একটি চিত্র যেখানে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক, একটি নিষিদ্ধ দলের রাজনৈতিক ভবিষ্যৎ, একটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা। আপনার কি মনে হয় শেখ হাসিনার এই ডিসেম্বরের প্রত্যাবর্তন কি সত্যিই সম্ভব, নাকি এটি শুধু একটি রাজনৈতিক কৌশল যা দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরো জটিল করে তুলবে? এবং যদি তিনি সত্যিই ফিরে আসেন তাহলে বাংলাদেশে কি ধরনের পরিবর্তন আসতে পারে? আপনার মতামত কমেন্টে জানান, কারণ এই গল্প এখনো অনেক দূর পর্যন্ত যেতে পারে, সামনে আরো অনেক মোড় ঘুরতে পারে, এবং সেই সব মোড়ের খবর সবার আগে পেতে চ্যানেলেই চোখ রাখুন। কারণ আমরা শুধু খবর বলি না, আমরা সেই খবরের পেছনের গোপন পরিকল্পনা বলি, আন্তর্জাতিক চাল এবং মানুষের ভবিষ্যতের সঙ্গে তার সংযোগ খুঁজে বের করি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।